আসসালামু আলাইকুম and warm greetings to everyone. আমি আসাদুজ্জামান ইডু পয়েন্টের আজকের ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ইডু পয়েন্টের ইংরেজি ক্লাসে আমরা ইংরেজি গ্রামারের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে। চলো সবাই আমরা স্ক্রিনে তাকাই। ফাইনাইট ভার্বের বাংলা প্রতিশব্দ সমাপিকা ক্রিয়া এবং নন ফাইনাইট ভার্বের বাংলা প্রতিশব্দ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব বোঝার আগে বাংলায় সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার ধারণাটুকু ক্লিয়ার করব। আমি কিছু ভার্ব লিখতেছি, তোমরা লক্ষ্য করো। যাব, যাই, যাচ্ছি। যাব, যাই, যাচ্ছি এই তিনটি সমাপিকা ক্রিয়া এবং যাব ভার্বের অসমাপিকা ক্রিয়া হচ্ছে যাওয়া, গিয়ে এবং যেতে। একটি চমৎকার ব্যাপার হলো, আমরা যদি এই ভার্বগুলোর সামনে একটা কর্তা বসিয়ে দেই, যেমন আমি, 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 তাহলে আমরা প্রতিটা ভার্ব দিয়ে এক একটা অর্থপূর্ণ বাক্য পাচ্ছি। আমি যাব, আমি যাই, আমি যাচ্ছি। আমি যাব এটা হচ্ছে ফিউচার টেন্স, আমি যাই এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, আমি যাচ্ছি এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অন দ্য আদার হ্যান্ড, সেম ভাবে আমরা যদি এখানে সাবজেক্ট বসিয়ে দেই, আমি, আমি, তাহলে আমরা কিন্তু কোনো অর্থপূর্ণ বাক্য পাচ্ছি না। আমি যাওয়া এটা বাংলা বাক্যে গ্রহণযোগ্য বাক্য নয়। আমি গিয়ে, আমি যেতে, অর্থাৎ এই তিনটি বাক্যে কোনো কাল নির্ণয় করা যাচ্ছে না। সুতরাং সমাপিকা ক্রিয়া ব্যতীত অসমাপিকা ক্রিয়া দিয়ে কাল নির্ণয় করা যায় না। অর্থাৎ আমরা বলতে পারি সমাপিকা ক্রিয়া দিয়ে আমরা টেন্স চিনতে পারবো, অসমাপিকা ক্রিয়া দিয়ে আমরা টেন্স চিনতে পারবো না। অর্থাৎ অসমাপিকা ক্রিয়া টেন্সের সেন্স ক্রিয়েট করতে পারে না। এবং বাংলা বাক্য, ইংরেজি বাক্য, যে কোনো ভাষার বাক্যে বাক্য গঠন করতে হলে অবশ্যই সমাপিকা ক্রিয়া দিয়ে বাক্য গঠন করতে হবে। শুধুমাত্র অসমাপিকা ক্রিয়া দিয়ে কোনো বাক্য গঠন করা যায় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিছু ইংরেজি বাক্য লিখতেছি। I am singing. তোমরা বাক্যটি দেখার সাথে সাথে নিশ্চয়ই বলতে পারবা যে এটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। কারণ আমরা জানি am প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য হয়। তবে চমৎকার ব্যাপার হলো, আমরা am ভার্বের এখানে যদি was ভার্ব বসিয়ে দেই, তাহলে বাক্যটি প্রেজেন্ট থেকে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। সেম ভাবে আমরা যদি এখানে shall be বসায় দেই, তাহলে কিন্তু বাক্যটি ফিউচার কন্টিনিউয়াসের রূপ ধারণ করবে। অর্থাৎ একই বাক্য, এখানে am বসিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে was বসিয়ে পাস্ট কন্টিনিউয়াস, এখানে shall be বসিয়ে ফিউচার কন্টিনিউয়াস গঠন করা যাচ্ছে। অন্যদিকে আমরা এই ভার্বটিকে লক্ষ্য করলে দেখতে পাই টেন্স পরিবর্তন হওয়ার সাথে সাথে ভার্বটি কিন্তু পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে ফাইনাইট ভার্ব টেন্স অনুযায়ী নিজের রূপ পরিবর্তন করে, অন্যদিকে নন ফাইনাইট ভার্ব টেন্স অনুযায়ী তার রূপ পরিবর্তন করে না। অর্থাৎ ফাইনাইট ভার্ব শুধুমাত্র টেন্সের সেন্স ক্রিয়েট করতে পারে। আমরা পরবর্তী স্লাইডে যাই। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? হোয়াট ইজ আ ফাইনাইট ভার্ব? এখানে কয়েকটি বৈশিষ্ট্য আছে ফাইনাইট ভার্বের।
নাম্বার 1 শো টেন্স। আমরা ইতোমধ্যে দেখেছি যে ফাইনাইট ভার্ব টেন্স শো করে, অর্থাৎ বাক্যটি প্রেজেন্ট নাকি পাস্ট নাকি ফিউচার সেটি ফাইনাইট ভার্ব আমাদেরকে দেখিয়ে দেয়। অ্যাগ্রিজ উইথ সাবজেক্ট, অর্থাৎ ফাইনাইট ভার্ব নাম্বার এবং পার্সন অনুযায়ী তার রূপ পরিবর্তন করে। আমরা নিচে উদাহরণ দেখতে পাই, এখানে আমি গো ভার্ব ইউজ করেছি কারণ এখানে ফার্স্ট পার্সন ছিল। সেম ভাবে এখানে ভার্বটি গোজ হয়ে গেছে বিকজ অফ হ্যাভিং আ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবং এই বাক্যে ভার্বটি ওয়েন্ট হয়ে গেছে, তার মানে এই দুটি প্রেজেন্ট টেন্সের বাক্য এবং এটি পাস্ট টেন্সের বাক্য। যেহেতু পাস্ট টেন্স, এখানে গো ভার্বটি ওয়েন্ট হয়ে গেছে। হোয়াট ইজ আ নন ফাইনাইট ভার্ব? নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্বের একেবারে বিপরীত। নন ফাইনাইট ভার্ব টেন্স শো করে না। নন ফাইনাইট ভার্ব সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী নিজের রূপ পরিবর্তন করে না। What is a non-finite verb? Non-finite verb does not show tense, does not sense with subject, and cannot be the main verb. এবং non-finite verb গুলো noun, adjective এবং adverb হিসাবে ব্যবহৃত হতে পারে। আমরা প্রথম বাক্যে তাকাই। এখানে বলা হচ্ছে I like reading। নিশ্চয়ই তোমরা এখন বলতে পারতেছো এখানে ফাইনাইট ভার্ব কোনটি, এই বাক্যটি কোন টেন্সে আছে। প্রশ্ন করলেই আমরা ফাইনাইট ভার্বটি বের করে ফেলতে পারি। এই বাক্যটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যে আমরা দেখতে পেলাম সেটা মূলত এই ভার্বকে দেখে আমরা চিনতে পেরেছি যে এটি হচ্ছে সাবজেক্ট প্লাস V1 হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অপরপক্ষে এখানে আরেকটি ভার্ব রয়েছে, রিডিং ভার্বটি। রিডিং ভার্বটি এখানে মূলত কোনো ভার্ব হিসেবে কাজ করতেছে না, এখানে এটি অবজেক্ট হয়ে গেছে এবং এখানে রিডিং শব্দের অর্থ হচ্ছে পড়া, অর্থাৎ এই পড়া ভার্বটির কোনো সময় নেই। এবং আমরা আরো পরীক্ষা করে দেখতে পারি যে এই ভার্বটি হচ্ছে একটি অবজেক্ট, রিডিং ভার্বটি একটি অবজেক্ট, এটা হচ্ছে একটি অবজেক্ট এবং আমরা জানি অবজেক্ট মানেই হচ্ছে নাউন অথবা প্রোনাউন। এবং রিডিং ভার্বটি এখানে নাউনের কাজ করতেছে। আমরা জানি যে প্রতিটি নাউনকে প্রোনাউন দিয়ে রিপ্লেস করা যায় এবং আমরা এই ভার্বটিকে ইট দিয়ে রিপ্লেস করতে পারি। সুতরাং আমরা বলতে পারি, রিডিং কে তুলে দিয়ে আমরা বলতে পারি যে আই লাইক ইট, অর্থাৎ রিডিং এর পরিবর্তে আমরা ইট কে এখানে রিপ্লেস করতে পারি। এজন্য রিডিং হচ্ছে একটি নন ফাইনাইট ভার্ব। She has a broken toy, তার একটি ভাঙা খেলনা আছে। এখানে আমরা দুটি ভার্ব দেখতে পাচ্ছি, হ্যাজ এবং ব্রোকেন। নিজেকে প্রশ্ন করো যে এখানে ফাইনাইট ভার্ব কোনটি। দুইটি ভার্ব আছে, তবে প্রশ্ন করো যে ফাইনাইট ভার্ব কোনটি। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে হ্যাজ, ভার্বটি হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ এই ভার্বটি আমাদেরকে বলে দিচ্ছে এই সেন্টেন্সটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং এখানে ব্রোকেন, ব্রোকেন মূলত এখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। এখানে টয় মানে খেলনা এবং এই খেলনা এখানে নাউন এবং এখানে বলা হচ্ছে খেলনাটি ভাঙা। এই খেলনাকে ব্রোকেন দিয়ে তথ্য দেওয়া হচ্ছে যে খেলনাটি ভাঙা। সুতরাং এখানে রিডিং, এখানে ব্রোকেন, এই দুইটি ভার্ব নন ফাইনাইট ভার্ব। তৃতীয় বাক্যে আমরা দেখতে পাচ্ছি হি ওয়ান্টস টু সুইম। এখানে ওয়ান্টস এই ভার্বটি আমাদেরকে বলে দিচ্ছে যে ভার্বের সঙ্গে এস যুক্ত আছে এবং সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই বাক্যটি হচ্ছে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। এবং এখানে আরেকটি ভার্ব রয়েছে, সেই ভার্বটি হলো টু সুইম। একই ভাবে আমরা এই ভার্বটিকে আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারি, কারণ এই ভার্বটি হচ্ছে এখানে নাউন, নাউনের কাজ করতেছে। এখানে টু সুইম হচ্ছে অবজেক্ট, আই ওয়ান্টস ইট। সুতরাং এখানে টু সুইম, ব্রোকেন এবং রিডিং এই তিনটি ভার্ব নন ফাইনাইট ভার্ব। এরা এই বাক্যের টেন্স নির্ণয় করতে কোনো রকম আমাদেরকে সহায়তা করতেছে না। একটি টেকনিক শিখবো, সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব। আমরা একটি ভার্ব নেই, যেমন গো। গো একটি ভার্ব, এটিকে পাস্ট করলে আমরা পাই ওয়েন্ট।
পাস্ট পার্টিসিপল করলে আমরা পাবো গন, এবং প্রেজেন্ট পার্টিসিপল অথবা জেরান্ড করলে আমরা পাবো গোয়িং। এটাকে ইনফিনিটিভ করলে আমরা পাবো টু গো। অর্থাৎ এটা হচ্ছে, এই ভার্বটি হচ্ছে V1 অথবা বেস ফ্রম, এটি হচ্ছে V2 এবং এই ভার্বটি হচ্ছে V3। এই ভার্বটিকে আমরা বলতে পারি পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল অথবা এটাকে জেরান্ড বলা যায়। আমরা নিশ্চয়ই পরে ক্লাসগুলোতে পার্টিসিপল এবং জেরান্ডের পার্থক্য নিয়ে আলোচনা করব। এবং এই ভার্বটির আরেকটি নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল, এবং এই ভার্বটির নাম হচ্ছে ইনফিনিটিভ। অর্থাৎ প্রতিটি ভার্বের V1 এবং V2 হচ্ছে ফাইনিট ফর্ম, এবং V3 পার্টিসিপল এবং ইনফিনিটিভ, এই তিনটি ফর্ম হচ্ছে নন ফাইনিট ফর্ম প্রতিটি ভার্বের। আমরা আরেকটি ভার্ব নিতে পারি, যেমন হচ্ছে ইড একটি ভার্ব, এটা V1, অ্যাড একটি ভার্ব, এটি V2, এবং ইটেন হচ্ছে V3, ইটিং হচ্ছে জেরান্ড অথবা পার্টিসিপল, আর টু ইট হচ্ছে ইনফিনিটিভ। প্রতিটা ভার্বের এই 5টি চেহারা রয়েছে, তার মধ্যে এই 2টি চেহারা হচ্ছে ফাইনিট ফর্ম। তাহলে আমরা বলতে পারি V1 এবং V2 সর্বাবস্থায় ফাইনিট ভার্ব হিসাবে কাজ করবে, এবং প্রেজেন্ট পার্টিসিপল অথবা জেরান্ড, ইনফিনিটিভ এবং পাস্ট পার্টিসিপল এরা সব সময় নন ফাইনিট ভার্ব হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। V3 পাস্ট পার্টিসিপল, V3 অথবা পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল অথবা জেরান্ড, ইনফিনিটিভ এরা নন ফাইনিট ভার্ব। এবং যত প্রকার সাহায্যকারী ভার্ব আছে, ভার্ব সব ফাইনিট ভার্ব, অর্থাৎ আমরা যদি নন ফাইনিট ভার্বকে চিনতে পারি, V3 ভার্বের সঙ্গে আইনি যুক্ত, ভার্বের সামনে টু, এই ভার্বগুলোকে বাদ দিলে যত ভার্ব থাকে সব ফাইনিট ভার্ব, এবং যত প্রকার সাহায্যকারী ভার্ব আছে সব ফাইনিট। শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।